আত্মমর্যাদা নিয়ে প্রত্যেককে বেঁচে থাকতে পারবে তেমন বাংলাদেশি গড়তে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে বগুড়ার হোটেল নাচ গার্ডেনে ডাক্তার জুবাইদা রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের জন্য হুইল চেয়ার বিতরণ ও মত বিনিময় সভায় তিনি একথা বলেন। যার যার অবস্থান থেকে সাধ্যমতো প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে একটু সুযোগ করে দিতে হবে যাতে তারা দুনিয়ার আলো বাতাসে ৮-১০ জনের মতো স্বাভাবিকভাবে কম বেশি চলাফেরা করতে পারে। অন্তত ন্যূনতম ব্যবস্থা করা যাতে করে এই মানুষগুলো আত্মপ্রকাশ করতে পারে। শিশুরাই জাতির ভবিষ্যৎ। আজকের শিশু হবে আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক। এবং আমাদের যে পরিকল্পনা আছে, আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। খুব যে বেশি কিছু করা প্রয়োজন তা না, শুধু এই মানুষগুলোকে একটু সুযোগ করে দেওয়া যাতে তারা দুনিয়ার আলো বাতাসে আমাদের আর 10 জনের মতনই স্বাভাবিকভাবে কম বেশি চলাফেরা করতে পারে। আগামী দিনগুলোতে এই ধরনের মানুষ যারা আছে, প্রতিবন্ধী মানুষ যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে, আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে এসে দাঁড়াই, তাদেরকে আমরা সহযোগিতা করি। আজ রংপুরে সফর করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে নতুন করে উজ্জীবিত হয়েছেন রংপুরের নেতাকর্মীরা। নতুন করে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে। দীর্ঘ 22 বছর পর এটি তার রংপুর সফর। রংপুর আসার পথে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। পরে বিকেল 4:30টায় রংপুরের কালেক্টরেট মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। রাতে রংপুরের অবস্থানের পর তিনি আগামীকাল সড়ক পথে ঢাকায় ফিরবেন। দর্শক, কিছুক্ষণের মধ্যেই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের প্রতিনিধি মাহমুদুর রহমান, যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদুল, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের বিষয়ে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। জি সাইদ মল্লিক, আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে আজকে 30 জানুয়ারি একেবারে উত্তরে, বিশেষ করে দীর্ঘ 22 বছর পরে তিনি রংপুরে একটি জনসভায় যোগ দিবেন। তার আগে তিনি বগুড়া থেকে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপরে কিন্তু তিনি জনসভায় যোগ দেবেন। আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের পীরগঞ্জের বাবুনপুরে, জুলাই বিপ্লবের যে প্রথম শহীদ আবু সাঈদের সমাধিস্থলে। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে তারেক রহমানের আগমনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার বেষ্টনী রাখছেন। যেহেতু আসলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি এই জুলাই বিপ্লবের যে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন, পরিবারের সাথে সাক্ষাৎ করবেন, সে কারণে কিন্তু যে আমরা দেখছি যে নেতাকর্মীদেরও বাড়তি একটা আমরা চাপ দেখছি। এবং বিশেষ করে আমরা জানিয়ে রাখি যে এখানে কিন্তু কিছুক্ষণ আগেই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন তিনি কিন্তু এসেছিলেন। এবং এখন কিন্তু আমরা দেখছি যে পুরো সমাধিস্থল, অর্থাৎ যে এই যে আবু সাঈদের সমাধিস্থলে কিন্তু আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু সেখানে তৎপর রয়েছেন যাতে করে আসলে বিএনপির যে চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান তিনি নির্বিঘ্নে এসে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে কিন্তু তিনি রংপুর যে কালেক্টর ঈদগাহ মাঠ রয়েছে সেখানে তিনি জনসভায় যোগ দেবেন। প্রধান অতিথি হিসেবে সেখানে তিনি বক্তব্য রাখবেন। তবে উত্তরের মানুষ মুখিয়ে রয়েছে কি ধরনের বার্তা দেবে উত্তরের মানুষের জন্য, আগামী নির্বাচনে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় কি ধরনের প্রাপ্তির জায়গা তিনি আসলে এই অঞ্চলের মানুষের জন্য, ভাগ্যের উন্নয়নের জন্য কতটা কাজ করবেন তিস্তা অঞ্চলের মানুষের জন্য, সেই কথাগুলো শোনার অপেক্ষায় কিন্তু দীর্ঘ 22 বছর পরে যারা বিএনপির নেতাকর্মী রয়েছে, কর্মী সমর্থক রয়েছে, তারা তাকে কাছ থেকে দেখবেন এবং তার কথাগুলো কিন্তু আসলে শোনার অপেক্ষা রয়েছেন। হয়তোবা আমরা জেনেছি যে বিকেল 3:30টা নাগাদ তিনি এই যে রংপুরের পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের সমাধিস্থলে আসবেন এবং সেখানে তিনি জিয়ারত করবেন। তবে এখনও তিনি আসলে যেহেতু পৌঁছাননি, আমরা দেখছি যে নেতাকর্মীরা ধীরে ধীরে শহীদ আবু সাঈদের যে সমাধিস্থল সেখানে জড়ো হচ্ছেন এবং কাছ থেকে এক নজর দেখার অপেক্ষায় কিন্তু আসলে তারা মুখিয়ে রয়েছেন। এবং এরপরে আমরা জানি যে আসলে আমরা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে আমরা শুনেছি যে তিনি ইতিমধ্যে বগুড়া থেকে হয়তোবা রওনা করেছেন এই পীরগঞ্জের উদ্দেশ্যে এবং শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপরে কিন্তু তিনি আসলে রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে তিনি যে নির্বাচনী জনসভায় তিনি যোগদান করবেন এবং উত্তরের বিশেষ করে যে রংপুর বিভাগের 33টি আসন রয়েছে সেখানকার যারা প্রার্থী
প্রার্থী রয়েছে, বিএনপির মনোনীত প্রার্থী রয়েছে, তারা কিন্তু সেখানে উপস্থিত থাকবেন এবং বিশেষ করে 33টি আসনের যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু এই জনসভা স্থলে কিন্তু আসলে তারা ধীরে ধীরে জড়ো হচ্ছেন। সেখানকার খবরও হয়তোবা যে আমাদের অন্য সহকর্মী রয়েছে তারা সেটি হয়তোবা জানাবেন। আমি রয়েছি রংপুরের পীরগঞ্জের আবু সাঈদের সমাধিস্থলে এবং মল্লিক জানিয়ে রাখি যে এই অঞ্চলের মানুষ কিন্তু দীর্ঘদিন পরে হয়তোবা ভার্চুয়ালের মাধ্যমে কিন্তু বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমানকে নানাভাবে দেখেছিল, কিন্তু কাছ থেকে একজন শীর্ষ নেতাকে দেখবেন এই কারণে কিন্তু নেতাকর্মীরা কিন্তু সেই শহীদ আবু সাঈদের যে সমাধিস্থল সেখানে কিন্তু তারা জড়ো হচ্ছেন। আমরা দেখছি যে বিশেষ করে বিজিবি, র্যাব এবং পুলিশ এবং সব মিলে যদি বলি যে আসলে এই অঞ্চলের মানুষ কিন্তু মুখে আছে এবং শহীদ আবু সাঈদের পরিবারও, আমরা গতকালকে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারেক রহমানের কাছে তারা যে দাবিটি করবেন যে বিগত সময়ে দেশ যেভাবে শাসিত হয়েছিল, যেভাবে শোষণ করা হয়েছিল, যেভাবে ফ্যাসিস্ট হয়েছিল একটি সরকার, আগামীতে আসলে যারাই রাষ্ট্র ক্ষমতায় যাক তারা যেন এভাবে ফ্যাসিস্ট না হয়ে ওঠে। এবং তারা যেটি বলছেন শহীদ আবু সাঈদ হত্যা সহ এই জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, সেই সকল শহীদদের হত্যার বিচার দাবি করবেন। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে আমাদের প্রতিনিধি শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত বিষয়ে জনাব তারেক রহমান রংপুরে অবস্থান করছেন সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মাহমুদুল। এখন চলে যাচ্ছে পরের সংবাদে। ক্ষমতায় যেতে পারলে পাশের দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে ফেনীতে বাঁধ নির্মাণ করবে জামাত, পাশাপাশি সারা দেশে সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা ও নতুন বাংলাদেশের জন্য সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এদেশ যুব সমাজের হাতে তুলে দিতে জামাত কাজ করছে বলেও জানান জামাত আমির। নোয়াখালী ও ফেনীতে নির্বাচনী জনসভায় এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এস এম আরিফের রিপোর্ট। 11 দলীয় জোটের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নোয়াখালীর জিলা স্কুল মাঠে সমাবেশে যোগ দেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, ক্ষমতায় গেলে দেশকে তরুণদের হাতে তুলে দেবে জামায়াত। দুনিয়ার এমন কোন সভ্য দেশ নাই যেখানে নোয়াখালীর কিছু মানুষ পাওয়া। এর আগে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে সমাবেশে অংশ নেন জামায়াতের আমির। সমাবেশ স্থলে এসে প্রথমে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির জানান, ক্ষমতায় আসলে নানা দিকে বঞ্চিত ফেনীবাসীর পাওনা বুঝিয়ে দেওয়া হবে। ঘোষণা দিয়েছি 18 কোটি মানুষের দেশে 64টি জেলার কোনো জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ, এবং এটি হবে সরকারি মেডিকেল কলেজ। অলরেডি 33টা জেলায় আছে, বাকি 31টা জেলা বাকি আছে। আল্লাহ তাআলা এই দেশবাসীর যদি সেবা করার সুযোগ আমাদেরকে দেন, ফেনী ইনশাল্লাহ তার পাওনা পেয়ে গর্বিত হবে, ফেনী বঞ্চিত হবে না। অতীতের বস্তাপচা রাজনীতিকে লাল কার্ড দেখিয়ে দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অতীতের বস্তাপচা রাজনীতি যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, এক না একতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। পরে ফেনী 3 আসনের 11 দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াতের আমির। এই গলিখানে দেয়ালগড়ি ইনশাআল্লাহ 12 তারিখ বিজয় হবে। ফেনীর 3টি আসনে ভোটার সংখ্যা প্রায় 12.5 লাখ, যাদের মধ্যে অর্ধেকই হলো তরুণ ভোটার। এই জনসমাবেশ থেকে জামায়াত আমির সেই তরুণ ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন। তার প্রত্যাশা, তরুণরা এগিয়ে আসলে আগামীর বাংলাদেশ হবে স্বনির্ভর এবং সুন্দর। এস এম আরিফ, মাই টিভি, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ফেনী। দর্শক, কিছুক্ষণের মধ্যে লক্ষ্মীপুরে জনসভায় যোগ দেবেন জামাত আমির। সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এস এম আরিফ। আরিফ, লক্ষ্মীপুরে জনসমাবেশের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। আমি সকাল থেকেই কিন্তু জামাত আমিরের যে সফর সঙ্গী সেটির সাথে কিন্তু ছিলাম এবং ইতিমধ্যে লক্ষ্মীপুরে কিন্তু জামাত আমির পৌঁছেছেন। তিনি আমরা যতটুকু জানতে পেরেছি বেলা 3:30টার দিকে এই লক্ষ্মীপুরের যে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের মাঠে যে সমাবেশ, সেই সমাবেশে যোগ দেবেন। এর আগে কিন্তু 2টি সমাবেশ তিনি করে এসেছেন। আমরা শুরুতে আমরা কিন্তু
ফেনীতে গিয়েছিলেন। তিনি ফেনী যে পাইলট উচ্চল বিদ্যালয়ের মাঠ সেখানে সমাবেশে যোগ দেন এবং সেখানে প্রথমেই কিন্তু সমাবেশে যোগ দিয়ে তিনি 24-এর যে গণঅভ্যুত্থানের শহীদ আছে সেই শহীদদের সাথে কিন্তু তিনি কথা বলেছেন। তারপরে তিনি তার মঞ্চে বক্তৃতা দিয়েছেন এবং তিনি নানাভাবেই কিন্তু বলে আসছে যে এবার একটি বড় সুযোগ তারা দেখছেন এবং জামাতের পক্ষে একটি গণজোয়ার তৈরি হয়েছে সেটি বলছেন এবং জামাতটা শুধু 11 দলীয় যে ঐক্য জোট জামাত করেছে সেটির একটি গণজোয়ার তৈরি হয়েছে সেটি কিন্তু তিনি বলছেন এবং বারবার একই কথা বলছেন যে অতীতের যে রাজনীতি বস্তাপতা যে রাজনীতি সেই রাজনীতিতে কিন্তু ফিরে যেতে চায় না সাধারণ মানুষ এবং সেই মানুষকে সেভাবেই কিন্তু তিনি আকৃষ্ট করার চেষ্টা করছেন এবং বলছেন যে সেই রাজনীতিকে লাল কার্ড দেখিয়ে নতুনভাবে শুরু করার যে প্রয়াস এই 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে হয়েছে সেটি যেন মানুষ করেন এবং পাশাপাশি গণভোট যেটি হ্যাঁ ভোট দেওয়ার পক্ষেও কিন্তু তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই যে দুটি মহাসমাবেশ হয়েছিল দুটি মহাসমাবেশে কিন্তু আরেকটি বিষয় তিনি খুবই বেশি জোর দিয়েছেন সেটি হলো তরুণ ভোটার। আপনি জানেন যে এবার যে 13শ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনে ব্যাপক তরুণ ভোটার রয়েছেন এবং একটি বড় অংশই তরুণ ভোটার যারা আসলে এই এবারে নির্বাচনের ফলাফলটাকে ভিন্ন খাতে বা অন্য বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে সে কারণে কিন্তু তিনি তরুণদের প্রতি একটি আগ্রহ দেখিয়েছেন এবং তরুণ ভোটারদের জামাতের পক্ষে 11 দলীয় ঐক্যের পক্ষে কিন্তু ভোট দেওয়ার জন্য বারবার তিনি বলে আসছেন এবং তাই তিনি বলছেন যে তরুণরা যদি এবার নির্বাচিত করে জামাত সহ 11 দলীয় দলকে তা পরবর্তীতে কিন্তু এই তরুণদের হাতেই তিনি দেশটিকে দিয়ে দিতে চান এরকম আশ্বাস কিন্তু তিনি দিয়ে যাচ্ছেন। দুটি যে সমাবেশ হয়েছে আজকে কিন্তু 5টি সমাবেশ মোট জামাত আমিরের রয়েছে এবং 5টি জেলায় 5টি সমাবেশ করবেন। সেখানে আসলে প্রথম দুটি সমাবেশে আমরা দেখেছিলাম জনসমাগম ছিল একদম পরিপূর্ণ। যারা যে সমাবেশস্থল ছিল সেই সমাবেশস্থল ছাড়িয়ে কিন্তু বিভিন্ন রাস্তাঘাটে আমরা দেখছি সাধারণ মানুষ কিন্তু এই জামাত আমিরের কথা বিশেষ করে দলীয় নেতাকর্মীরা জামাতের আমিরের কথা কিন্তু শুনতে আসছেন এবং তিনি দলীয় নেতাকর্মীরা যারা রয়েছেন বা বিভিন্ন প্রার্থী যে আসনগুলোতে রয়েছেন সেখানে কিন্তু তিনি সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং যে মার্কায় এই ভোটে অংশ নিচ্ছেন 11 দলীয় পক্ষে সেই মার্কাটি কিন্তু তার হাতে তুলে দিয়ে তিনি সেই মার্কায় তাকে জয়যুক্ত করার জন্য সাধারণ সেইখানকার যে ভোটার তাদের কাছে দাবি জানিয়ে আসেন। আমি লক্ষ্মীপুরের কথা যদি বলি লক্ষ্মীপুরের 4টি এই আসন রয়েছে এবং সেই আসনেও আমরা দেখতে পাচ্ছি যে তিনি হয়তো 4টি আসনে যে প্রার্থীরা রয়েছেন তাদেরকে পরিচয় করে দেবেন এবং পাশাপাশি এই 11 দলীয় ঐক্যের জোটের পথে কিন্তু আসলে ভোট দেওয়ার যে দাবি সেটি বারবার বা যেটি প্রত্যাশা জানিয়েছেন সেটি আবারও হয়তো তুলবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ আপনাকে ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুর জনসভা স্থলের থেকে আমাদের প্রতিনিধি এস এম আরিফ জামাতের আমিরের সফর সঙ্গী হিসেবে রয়েছেন। তিনি জানাচ্ছিলেন জনসভার শেষ মুহূর্তের খবর। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন এবারের নির্বাচনে হত্যার রাজনীতি দেখা যাচ্ছে, তবে শেখ হাসিনা আমলের সেই পুরনো ধারার রাজনীতি বাংলাদেশে আর চলবে না। এনসিপি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চায় এবং কোনো ঋণ খেলাপি বা ভূমিদস্যুকে সংসদে দেখতে চায় না। সকালে 11 নির্বাচনী এলাকার আফতাবনগরে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন এখন সময় রাষ্ট্র ও সমাজ সংস্কারের। এনসিপি বিজয়ী হলে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও ভূমিদস্যুতার মতো সমস্যাগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধান করা হবে। যারা ঝামেলা করার চেষ্টা এর আগে করেছিল 5ই আগস্ট তাদের পরিণতি বাংলাদেশের মানুষ করেছে। নতুন করে যদি সেই ধরনের পরিস্থিতি হয় এটা 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবেই সেটা রায় আসবে। ফলে দেশের পরিবর্তন যদি সত্যিকার অর্থে আমরা সবাই চাই তাহলে হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সবার দায়িত্বশীল ভূমিকা রাখা আচরণ। দর্শক, এই মুহূর্তে রাজধানীতে প্রার্থীদের প্রচারণা খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস মাতবর। ইলিয়াস, 13শ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীতে প্রচারণায় কেমন চিত্র দেখছেন আমাদেরকে জানান। আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি রাজধানীর বাড্ডা এলাকায়। আপনারা জানেন যে 22 তারিখ থেকে কিন্তু নির্বাচনের 13শ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা কিন্তু পুরোদমে শুরু হয়ে গেছে। এদিকে ভোটাররা কিন্তু সকাল থেকে শুরু করে সকাল বিকেল রাত তারা কিন্তু বসেনি, তারা ব্যস্ত সময় পার করছেন, ভোটারদের দ্বারা যাচ্ছেন, ভোটারদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন এবং ভোটারদের তারা আশ্বাস দিচ্ছেন সেই সমস্যা সমাধান করার বিষয়ে। এদিকে আমরা এখন রয়েছে ঢাকা 11 আসনে বিএনপি যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীর
যাত্রীর কাছে যে কাইয়ুম, আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে, ডক্টর এম এ কাইয়ুম। আমরা আসলে জানতে চাবো যে আপনি তো ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন, আসলে কেমন সাড়া পাচ্ছেন এবং এই এলাকায় যে বিভিন্ন দীর্ঘদিনের যে সমস্যা, নানা সমস্যা জর্জরিত, আপনি কিভাবে এটা সমাধান করতে চান? আলহামদুলিল্লাহ, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। বহুদিন পর, বহু বছর পর মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। আমি মনে করি মানুষ ব্যাপকভাবে ভোট কেন্দ্রে যাবে এবং ধানের শীষের পক্ষেই ভোট দিবে। এই এলাকার সমস্যা আছে। আমরা গ্যাস, পানি, বিদ্যুতের ব্যবস্থা করেছিলাম 91 থেকে, গ্যাসের সরবরাহটা একেবারেই নাই। এই জন্য অনেক মা বোনরা কষ্ট করছে। আর মাদক, সন্ত্রাস, চাঁদা মুক্ত আমি ঢাকা 11 আসন বাড়াবো। সেই পরিপ্রেক্ষিতে মানুষ আমার কথার উপর আস্থা রেখেছে এবং সাড়া দিচ্ছে, এবং আমি বিশ্বাস করি আমি বিজয়ী হলে মানুষের সাথে যে কথা দিচ্ছি এই কথাগুলি আমি বাস্তবায়ন করব। মূলত মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত কমিউনিটি এবং সোসাইটি বেস এটা করব। সেখানে ইয়াং এবং এলাকার প্রভাবশালী এবং অন্য রাজনৈতিক দলের যারা আছে সকল মিলে মিশে আমরা মাদক, সন্ত্রাস, চাঁদা মুক্ত একটা ঢাকা 11 আসনের পাশাপাশি এলাকার উন্নয়ন করব এবং মানুষের সমস্যার সমাধান করব, মানুষের কল্যাণের জন্য কাজ করব। এবং আমি বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশটা হবে বৈষম্যহীন একটি উন্নত কল্যাণ রাষ্ট্র ইনশাআল্লাহ। নারীদের ক্ষমতায়ন এবং তাদের নিরাপত্তার বিষয়ে আপনার ভূমিকা কি থাকবে? নারীদের জন্য আমাদের যে ইশতেহার ঘোষণা করা হয়েছে ফ্যামিলি কার্ড, সেটা মূলত নারীরাই পাবে, এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি, এবং খাদ্যের বিনিময়ে শিক্ষার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর সন্তানদের লেখাপড়ার পাশাপাশি মাসের শেষে খাদ্য বিতরণের মাধ্যমে। এবং আমার এলাকায় আমি এটা যারা আমাদের দরিদ্র মানুষ বলি বা সমাজে পিছিয়ে পড়া লোক, তাদের মধ্যে মহিলাদেরকে স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তাটা আমরা বিধান করব ইনশাআল্লাহ। ব্যক্তিগতভাবেও আমরা এই ফ্যামিলি কার্ডটা মেনটেন করব। ভোটারদের প্রতি আপনার বার্তা কি থাকবে? এছাড়া আপনাকে কেন ভোট দিবে সেটা একটু বলবেন। ঢাকা 11 আসনের ভোটারদের আমি বলবো যে আমি দীর্ঘ সময় কমিশনার ছিলাম। এই এলাকায় বিগত বিএনপি সরকারের আমলে একারমুক্ত গ্যাস, পানি, বিদ্যুৎ, বাড্ডা, গুলশানের লিঙ্ক রোড সহ অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছি। বিগত প্রতি স্বৈরাচারের জুলুম নির্যাতন আমরা ভয় পাই না, আপোষহীনভাবে আপনাদের এই আজকে অধিকার ফিরে পাওয়ার জন্য কাজ করেছি। সুতরাং আমি আপনাদের সন্তান ভাইয়ের মতো, আপনাদের পরিচিত, পূর্ব পরিচিত, উন্নয়নের কাজও করেছি। সুতরাং আমার উপর আপনারা আস্থা রাখেন, ধানের শীষে ভোট দেন, আগামী দিনে আপনাদের কল্যাণের জন্য আমি কাজ করব। আমি বিশ্বাস করি পূর্ব পরিচিত, দীর্ঘ সময় আমাকে মানুষ চিনে, আমার কর্ম সম্পর্কে জানে, সুতরাং আমার প্রতি মানুষের আস্থার ভোটটা হবে। একটা বিষয় হচ্ছে, আপনি যদি নির্বাচিত হন তাহলে প্রথম অগ্রাধিকার আসলে কোন বিষয় থাকবে? প্রথম অগ্রাধিকার সোসাইটিগুলি করব, যেখানে সুসাইড চাই না ওখানে সিসিটিভি লাগাবো, গ্যাস, পানি, ওই এলাকায় আমি নাইট গার্ড রাখবো, গার্ড লাগাবো, এবং সিসিটিভির মাধ্যমে চিহ্নিত করব ওই এলাকায় কে ইফটিজিং করে, মাদক বিক্রি করে, সন্ত্রাস করে, এবং গ্যাসের সমস্যার সমাধান সহ। এবং হকারদের আমি একটা সুশৃঙ্খলভাবে, হকারদের জন্য আমার একটা পরিকল্পনা আছে, তারা যাতে চাঁদা মুক্তভাবে মানুষের যাতায়াত বিঘ্নিত না করেও হকারের ব্যবসাটা করতে পারে, সেটার জন্য আমি পরিকল্পনা গ্রহণ করেছি, এটা করব। হ্যাঁ, আপনি যেমনটা শুনছিলেন যে এলাকার যে বিভিন্ন সমস্যা জড়িত, সেই সমস্যার কথা তিনি শুনছেন, এবং তিনি বলছেন যে তিনি যদি নির্বাচিত হন তাহলে তিনি সেই নির্বাচিত হওয়ার পরে এই সমস্যাগুলো সমাধান করবেন। রাজধানীর বাড্ডা থেকে এই ছিল আমার কাছে নির্বাচনী প্রচারণার সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হোমনা ও তিতাস 2 উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন প্রার্থী। ছোটখাটো অভিযোগ, পাল্টা অভিযোগ থাকলেও দিন-রাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন সব প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন কুমিল্লার প্রতিনিধি আবু মুসা। এক সময়ের বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কুমিল্লা 2 আসনে আবার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। নির্বাচিত হলে সড়কের উন্নয়ন, নদী ভাঙ্গন প্রতিরোধ, শিক্ষার জোন ও কৃষিবান্ধব এলাকা হিসাবে গড়ে তুলতে চান তিনি। মানুষ যারা আগেও ধানের শীষের পক্ষে ভোট দিতে চেয়েছিল তারা দিতে পারেনি, এবার যেহেতু সুযোগ সৃষ্টি হয়েছে সেই জন্য ভোট কেন্দ্রে তারা আসবে। গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে বিএনপি সকল আসনে বিজয়ী হয়। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান। দীর্ঘ বছর ধরে এ এলাকার মানুষের উন্নয়নে কাজ করছেন উল্লেখ করে ভোটারদের প্রতি তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গত 25টা বছর নীরবে নিভৃতে এই এলাকার মানুষের জন্য কাজ করেছি, তাদের কল্যাণের জন্য কাজ করেছি, তাদের ছেলে মেয়েদের চাকরি বাকরির জন্য কাজ করেছি, এলাকা উন্নয়নের জন্য কাজ করেছি। ব্লাড কানেকশনের কারণে আমি এই এলাকার লোকদের ভোট চাই,
সমর্থন চাই, ভালোবাসা চাই। এদিকে 11 দলীয় জোটের প্রার্থী হয়ে লড়ছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য নাজিমউদ্দিন মোল্লা। ভোটারদের বেশ সাড়া পাচ্ছেন জানিয়ে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছেন তিনি। আমরা আমাদের আসনের বিভিন্ন জনপ্রতিনিধি বেড়াচ্ছি এবং প্রতিটি মানুষের কাছ থেকে 11 দলীয় জোটের প্রার্থীর ব্যাপারে ব্যাপক সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এলাকার উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠন করবে এমন প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। যে মূলত এই হোমনা তিতাসের উন্নয়ন এবং এখানে আইন শৃঙ্খলা সুন্দর থাকবে, তাদের যে নাগরিক অধিকারগুলা এগুলা সুন্দরভাবে তারা ভোগ করতে পারবে, এটাই আমার প্রত্যাশা। পরবর্তী যে সরকার আসবে, নির্বাচিত হবে, সেই সরকার আমার মনে হয় মাদকের বিষয়টা সবচেয়ে গুরুত্ব সহকারে দৃষ্টি দিলে। এই আসনের 2 উপজেলার 18টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা 3,75,000। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। 2026 সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে পিসবিসির 5 সদস্য বিশিষ্ট ব্যুরো নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিশনের 20তম অধিবেশনের প্রথম সভায় মরক্কো সভাপতি এবং বাংলাদেশ, জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়া সহসভাপতি নির্বাচিত হয়। সংঘাতপূর্ণ দেশগুলোর মধ্যে শান্তি রক্ষার জন্য কমিশনটির উপর জাতিসংঘের বিভিন্ন প্যানেলে অবদান রাখা দেশগুলো থেকে নির্বাচিত 31টি সদস্য রাষ্ট্র নিয়ে এই কমিশন গঠিত হয়। শান্তি বিনির্মাণ কমিশনের প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এই কমিশনের সদস্য। এ নিয়ে তৃতীয়বারের মতো সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশ। এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধি দল এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য বাংলাদেশের উপর আস্থা রাখায় কমিশনের সদস্যদের ধন্যবাদ জানায়। একই সঙ্গে জাতিসংঘের শান্তি বিনির্মাণ প্রচেষ্টা ও কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।